আজ আমার বিয়ে হলো, তবে সেটা কেমন বিয়ে আমিও ঠিক বুঝতে পারি না। না হলো অধিবাস, না হলো গায়ে হলুদ, না পরলাম লাল বেনারসি, না দেওয়া হলো কপালে চন্দন। এমনকি রেজিস্ট্রিও হলো না। বর এলো তার কিছু আত্মীয় পরিজন নিয়ে, মা ঠাকুরঘর থেকে সিঁদুর বের করে দিল। বরমশাই সেই সিঁদুর তাচ্ছিল্য সহকারে কপালে ছুঁয়ে দিল। ব্যাস, বিয়ে শেষ। এবার আসি আসল কথায়। আমরা দুই বোন, রঞ্জনা আর বন্দনা। আমার দিদি রঞ্জনা আর আমি ছোট বোন বন্দনা। ছোটবেলা থেকেই অনেক অবহেলায় বড় হয়েছি। আমার দিদি ছিল আমার বাবার নয়নের মণি। আমার জন্মের সময় বাবা ছেলে আশা করেছিলেন, কিন্তু আমি মেয়ে হয়ে জন্মানোর পর বাবার চোখের কাটা হয়ে গেলাম। মা অবশ্য লুকিয়ে লুকিয়ে কান্না করতো আমার জন্য আর বাবার আচরণের জন্য। ছোট থেকেই দেখতাম আমার জন্য একটি জামা এলে দিদির জন্য আসতো তিনটি জামা। দিদি চাওয়ার আগেই সব পেয়ে যেত, আর আমার প্রয়োজনীয় জিনিস আমি হাজারবার বললেও পেতাম না। বেশি বলতে গেলে উপরি পাওনা হিসেবে পেতাম বাবার হাতের চড় থাপ্পড়। সবাই যখন বাবাকে বলতো, রায়বাবু আপনার বড় মেয়ের থেকে কিন্তু ছোট মেয়ে দেখতে যেমন সুন্দরী হয়েছে তেমনি লেখাপড়াও খুব ভালো হয়েছে, একথা শুনে বাবা যে খুব একটা খুশি হতো না সেটা বাবার মুখ দেখলেই বোঝা যেত। আমি ছোট থেকেই পড়াশোনা খুব ভালো ছিলাম। ক্লাসের প্রথম ছাড়া দ্বিতীয় কোনোদিন হতাম না। মাধ্যমিক পাশ করার পর স্কলারশিপের টাকায় আমি পড়াশোনা চালিয়ে গেছি। ইংলিশে এমএ করে পিএইচডি করার সুযোগ পেলাম, কিন্তু সেটা আর হলো না এই বিয়ের জন্য। এবার আসি দিদির কথায়। দিদি কোনোদিনই পড়াশোনায় ভালো ছিল না। কোনো রকমে মাধ্যমিক পাশ করে আর পড়েনি। লেখাপড়া ছাড়ার পর দিদির বন্ধু বান্ধব নিয়ে সিনেমা দেখা, পার্টি করা খুব বেড়ে গেল। কত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতো। মা শাসন করতে গেলে বাবা উল্টে মাকে বকাবকি করতো। এভাবেই চলছিল ওর জীবন। একদিন বাবার এক ছোটবেলার বন্ধু কমল কাকু আমাদের বাড়ি এলেন। এ কথা সে কথার পর কমল কাকু বাবাকে বললেন যে তার একমাত্র ছেলে বিদেশ থেকে ফিরে এখন তার কোম্পানির সমস্ত দায়িত্ব সামলেছে, এখন তিনি ছেলের বিয়ে দেবেন। তাই বাবাকে কাকু বললেন, বিনোদ, তোর যদি আপত্তি না থাকে চল আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে আত্মীয় সম্পর্কে পরিণত করি। বাবা বললেন, এ তো আমার পরম সৌভাগ্য, তোর বিদেশ ফেরত ছেলের সাথে আমার রঞ্জুর বিয়ে হবে। আমি তো ভাবতেই পারছি না। যেমন কথা তেমন কাজ। পরের মাসেই দিদির বিয়ে হয়ে গেল কমল কাকুর একমাত্র ছেলে সাহেবের সাথে। বেশ ভালোই কাটছিল ওদের বিবাহিত জীবন। বিয়ের পর জামাইবাবু দিদিকে নিয়ে হানিমুন করতে গেল সুইজারল্যান্ড। সত্যি দিদির কপালটা কত ভালো। এখানে বাবা যেভাবে দিদিকে ভালোবাসতো, কোনো কিছুর অভাব রাখতো না, যাওয়ার আগে সব পেয়ে যেত, এখন ঠিক জামাইবাবু সে কাজটাই করছে দিদির জন্য। সে বছর দিদির প্রথম বিবাহ বার্ষিকী। 5 স্টার হোটেল বুক করে কি বিশাল পার্টি দিয়েছিল জামাইবাবু। বিবাহ বার্ষিকীতে উপহার হিসেবে জামাইবাবু দিদির হাতে তুলে দিল একটি হীরের নেকলেস আর একটি ফরচুন আর গাড়ির চাবি। সবাই তালি দিয়ে ওদের উৎসাহিত করলো। দিদি 4 চাকা চালানো শিখে গেল। মাঝে মাঝেই ও গাড়ি ড্রাইভ করে আমাদের বাড়িতে আসতো। বাবা মাকে এদিক সেদিক ঘোরাতে নিয়ে গেল। সেই গাড়িতে আমার জায়গা হতো না। আমাকে দিদি বলতো, তুই ঘরে থাক, আমি বাবা মাকে নিয়ে একটু ঘুরে আসি। মা মাঝে মাঝে বলতো, বড় মা না, আমি আজ বাড়ি থাকি, তুই ছোট মানাকে আজ একটু ঘুরিয়ে নিয়ে আয়। কিন্তু কে কার কথা শোনে। দিদি মাকে ধমকের সুরে বলতো, চুপচাপ গাড়িতে গিয়ে বসো, ও পরে যাবে। একথা শুনে মা আর কিছুই বলতে পারতো না। এরপর এলো সেই ভয়ঙ্কর দিন। জামাইবাবুর কিছুদিনের জন্য কোম্পানির একটা কাজে লন্ডনে গেল। বাড়িতে তখন দিদি আর ওর শ্বশুর শাশুড়ি। একদিন ওরা তিনজনে এক বিয়ে বাড়ি যাচ্ছিল। দিদি গাড়ি ড্রাইভ করছিল। হঠাৎ রাস্তায় আগে নিয়ন্ত্রণ হারিয়ে এক 10 চাকার লরিতে গিয়ে ধাক্কা মারলে সাথে সাথে গাড়ি ছিটকে পড়ে। দিদি শ্বশুর শাশুড়ি ঘটনাস্থলেই মারা যায়, আর দিদি প্রাণে বেঁচে গেল। কিন্তু ওর স্পাইনাল কর্ডের হাড় ভেঙে যায়, পায়ের হাড় ভেঙে যায়, মাথাও ভালোই চোট লাগে। খবর পেয়ে জামাইবাবু চটজল দিয়ে দেশে ফিরে আসে। কিন্তু জামাইবাবু ফিরে আসার পর সেদিন যেটা লক্ষ্য করেছিলাম সেটা দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছিলাম। বাবা মা মারা গেছে, তাদের শেষ দেখাটাও দেখতে পেল না। সেই নিয়ে জামাইবাবুকে কোনো দুঃখ প্রকাশ করতে দেখলাম না, অথচ দিদির জন্য সে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। দিদিকে ডাক্তার বলে দিয়েছে যতদিন বেঁচে থাকবে ততদিন ওকে বিছানায় শুয়েই কাটাতে হবে। এত ভাঙা হাড়ের অপারেশন সম্ভব নয়।
দিদির যাতে কোনো রকম অযত্ন না হয় তার জন্য জামাইবাবু দুটি আয়া দুটি রান্নার লোক রেখে দিল। কোনো দিন একজন আসতে না পারলে আরেকজন তো আসবেই। দিদির এই অবস্থা দেখে বাবা চিন্তা করলেন, জামাইবাবু যদি অন্য কোনো মহিলার প্রতি আসক্তি হয়ে পড়ে তাহলে তো তার আদরের মেয়ের দুঃখের শেষ থাকবে না। তাই তার জামাইয়ের বেড শেয়ার করার জন্য আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিদির সতীন বানিয়ে বিনা খরচায় তার বাড়ি পাঠিয়ে দিলেন। ইচ্ছে ছিল ডক্টরেট করে কলেজে পড়ানো, আজ সেই স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। দিদির বাড়ি যেতে না যেতেই জামাইবাবুর কড়া নির্দেশ, এই বাড়িতে শুধু ওই সিঁদুরটুকুই তোমার থাকবে, তার বাইরে আমার থেকে আর কিছু আশা করবে না। তোমার কাজ হবে শুধু আমার রঞ্জুকে যত্ন করা। কথাটা শুনে দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, সাথে সাথে মনকে শক্ত করে নিল। এই পৃথিবীতে সবার জন্য সব কিছু হয় না, আমার জন্যও তাই। একদিন দিদির পাশে বসে দিদিকে পায়ে মলম লাগাতে লাগাতে দিদির পাশে ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ বাদে জামাইবাবু ঘরে ঢুকে, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাদের বেডে শোয়ার? অমকের সুরে, নামো খাট থেকে। এই খাট এই বিছানা কেবল আমার আর রঞ্জুর, বাড়ির কাজের লোকের জন্য নয়। এরপর যদি কোনোদিন দেখেছি তো এই বাড়িতে আর তোমার জায়গা হবে না। কাঁদতে কাঁদতে পাশের ঘরে চলে গেলাম। ভগবান, তুমি আমায় রক্ষা করো, আমি যেন এই ধরনের ভুল দ্বিতীয়বার আর না করি। দুদিন পর জামাইবাবুর এক মাসি আর তার ছেলে এলেন এই বাড়িতে। খুব ভালো মানুষ তারা দুজনেই, যেমন কথাবার্তা তেমনি সুন্দর ব্যবহার। ওনারা কিছুদিন ধরে আমার প্রতি জামাইবাবুর এই ধরনের আচরণ লক্ষ্য করে। একদিন রাতে খেতে বসে জামাইবাবুকে তার মাসি বললেন, সাহেব, তুমি কিন্তু খুব অন্যায় করছো। স্ত্রীর মর্যাদা যখন দিতে পারবে না তখন বিয়ে করেছো কেন? বন্দনাকে? জামাইবাবু ওনার কথা শুনে চুপ করে থাকলো। ওনাকে চুপ থাকতে দেখে মাসি বললেন, আমরা আগামীকাল সকালে চলে যাচ্ছি, আমাদের সাথে আমরা বন্দনাকে নিয়ে যাব আমাদের ঘরে লক্ষ্মী করে। প্রথমে আমি অমত করলেও পরে নিজের ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়ে গেলাম। আজ আমি খুব সুখী। আমার স্বামী একজন স্কুল টিচার। স্বামীর চেষ্টায় আমি পিএইচডি করে এখন একটি কলেজে পড়াই। আমার দুটি সন্তান, আকাশ আর নীলা। ওরাও ওদের বাবার মতো খুব ভালো মানুষ হয়েছে।